ডোনাল্ড জন ট্রাম্প 14 জুন 1946 সালে নিউ ইয়র্ক সিটির কুইন্সবোরোর জামাইকা হাসপাতালে জন্মগ্রহণ করেন। তিনি ফ্রেড ট্রাম্প এবং ম্যারি অ্যান ম্যাকলিওড ট্রাম্পের চতুর্থ সন্তান। তিনি জার্মান এবং স্কটিশ বংশোদ্ভূত। ট্রাম্প তার বড় ভাই বোন ম্যারিয়ান, ফ্রেড জুনিয়র, এলিজাবেথ এবং ছোট ভাই রবার্টের সাথে কুইন্সের জামাইকা এসেক্স এলাকার একটি প্রাসাদে বড় হয়েছেন। ফ্রেড ট্রাম্প তার সন্তানদের প্রত্যেককে বছরে প্রায় $20,000 দিতেন, যা 2024 সালে হিসাবে বছরে প্রায় $2,65,000 সমতুল্য। সমসাময়িক মানদণ্ডে ট্রাম্প 8 বছর বয়সে কোটিপতি ছিলেন। ট্রাম্প সপ্তম শ্রেণী পর্যন্ত বেসরকারি কিউ ফরেস্ট স্কুলে পড়াশোনা করেন। তিনি একজন জটিল স্বভাবের শিশু ছিলেন এবং অল্প বয়স থেকেই তার পিতার ব্যবসায় আগ্রহ দেখিয়েছিলেন। তার পিতা তাকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার জন্য নিউ ইয়র্ক মিলিটারি একাডেমির একটি বেসরকারি বোর্ডিং স্কুলে ভর্তি করেন। ট্রাম্প শো বিজনেসে ক্যারিয়ার গড়ার কথা বিবেচনা করেছিলেন, কিন্তু পরিবর্তে 1964 সালে ফোর্ডহাম ইউনিভার্সিটিতে ভর্তি হন। 2 বছর পর তিনি পেনসিলভানিয়া ইউনিভার্সিটির ওয়ার্টন স্কুলে স্থানান্তরিত হন এবং 1968 সালের মে মাসে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। 1970 সালে ট্রাম্প তার বাবা ফ্রেড ট্রাম্পের রিয়েল এস্টেট ব্যবসায় যোগ দেন এবং এটিকে নিউ ইয়র্ক সিটির বিলাসবহুল সম্পত্তিতে রূপান্তরিত করেন। এছাড়া তিনি ম্যানহ্যাটনের আইকনিক ভবন ট্রাম্প টাওয়ার, ট্রাম্প ওয়াল টাওয়ার এবং শিকাগোর ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার নির্মাণ করেন। ট্রাম্প তার ব্র্যান্ডের অধীনে বিলাসবহুল হোটেল রিসোর্ট পরিচালনা করেন, যেমন ট্রাম্প ন্যাশনাল ডোরাল এবং ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল। ট্রাম্পের হোটেল ব্যবসা উচ্চ শ্রেণীর ক্লায়েন্টদের জন্য পরিচিত, তবে কিছু প্রকল্প বিতর্কিত হয়েছে, বিশেষ করে রাজনৈতিক কারণে। ডোনাল্ড ট্রাম্প বিশ্বব্যাপী একাধিক গল্ফ কোর্সের জন্য সমাদৃত, যেমন ট্রাম্প টার্নবেরি, ট্রাম্প ন্যাশনাল গল্ফ ক্লাব। এই কোর্সগুলো প্রিমিয়াম বিনোদন ও বিলাসবহুল অভিজ্ঞতার জন্য বিখ্যাত, তবে কিছু কোর্স আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। 2014-15 সালে ট্রাম্প দ্য অ্যাপ্রেন্টিস রিয়েলিটি শোর হোস্ট ও প্রযোজক হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি পান। এটি তার ব্র্যান্ডকে আরও শক্তিশালী করে। এছাড়া তিনি 1996 থেকে 2015 পর্যন্ত মিস ইউনিভার্স, মিস ইউএসএ সহ সৌন্দর্য প্রতিযোগিতার মালিকানা পরিচালনা করেন। ডোনাল্ড ট্রাম্প তার ট্রাম্প নাম ব্যবহার করে বিভিন্ন পণ্য বাজারজাত করেছেন, যেমন ট্রাম্প স্টেক, ট্রাম্প ভদকা, টাই, পোশাক এবং আসবাবপত্র। তার ব্যবসার একটি বড় অংশ লাইসেন্সিং, যেখানে তিনি তার নাম ব্যবহারের জন্য অন্যান্য কোম্পানির কাছ থেকে রয়্যালটি পান। ট্রাম্পের ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি কিছু ব্যর্থতাও রয়েছে। 90 দশকে তার ক্যাসিনো ব্যবসা ট্রাম্প তাজমহল, আটলান্টিক সিটি দেউলিয়া হয়। মোট 6 বার তার কোম্পানি দেউলিয়া সুরক্ষার আবেদন করে। তার ব্যবসায়িক কৌশল, ট্যাক্স রিটার্ন এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে বিতর্ক রয়েছে। 2023-24 সালে নিউ ইয়র্কে তার বিরুদ্ধে সম্পত্তির মূল্যায়ন জালিয়াতির অভিযোগে মামলা হয়, যা তার ব্যবসার উপর প্রভাব ফেলে। তার সম্পদের মূল্য $1 বিলিয়ন, তবে ফোর্বস ও বুলমার্গের হিসাবে তার নেট ওয়ার্থ 2025 সালে প্রায় $4 থেকে $7 বিলিয়ন মধ্যে। ডোনাল্ড ট্রাম্প 1977 সালে চেকোস্লোভাক মডেল ও ব্যবসায়ী ইভানা জেলনিসকোভাকে বিয়ে করেন। ইভানা জেলনিসকোভা ট্রাম্পের ব্যবসায়িক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, বিশেষ করে ট্রাম্প অর্গানাইজেশন প্রকল্পে। 1992 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এই দম্পতির 3 সন্তান, ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা, এরিক। 1993 সালে ট্রাম্প দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী ও মডেল মার্লা ম্যাপলসকে। 1999 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এই দম্পতির একটি কন্যা সন্তান, টিফানি। 2005 সালে ট্রাম্প তৃতীয় ও সর্বশেষ বিয়ে করেন স্লোভানিয়ান মডেল ও ব্যবসায়ী মেলানিয়া নাউসকে। এই দম্পতির একটি পুত্র সন্তান, ব্যারন। মেলানিয়া ট্রাম্প 2017 থেকে 2021 এবং 2025 থেকে পুনরায় ফার্স্ট লেডি হিসেবে কাজ করছেন। মেলানিয়া নাউস বি বেস্ট নামে শিশুদের কল্যাণে একটি উদ্যোগ পরিচালনা করছেন। তিনি তুলনামূলকভাবে ব্যক্তিগত জীবন পছন্দ করেন এবং রাজনৈতিক আলোচনায় কম জড়ান। ট্রাম্পের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে মেলানিয়ার সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় নানা জল্পনা রয়েছে।
তবে তারা একসঙ্গে থাকেন এবং মেলানিয়া প্রকাশ্যে তার স্বামীকে সমর্থন করেন। ট্রাম্পের বৈবাহিক জীবন বিভিন্ন সময় বিতর্কের মুখে পড়েছে, বিশেষ করে তার প্রথম দুই বিবাহের সময় এবং রাষ্ট্রপতি থাকাকালীন কিছু ব্যক্তিগত অভিযোগের কারণে। তবে তিনি এই বিষয়গুলোকে সাধারণত এড়িয়ে যান বা প্রকাশ্যে খণ্ডন করেন। ট্রাম্প রাজনীতিতে আসার আগে একজন ব্যবসায়ী ও মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন। ৮০ ও ৯০ দশকে তিনি রিফর্ম পার্টির মাধ্যমে রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার কথা বিবেচনা করেন, কিন্তু ২০১৫ সালে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। ট্রাম্প ২০১৫ সালে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার আগে কোনো নির্বাচিত পদে ছিলেন না, তবে তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক মতামত প্রকাশ করতেন। ৮০ ও ৯০ দশকে তিনি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের প্রতি সমর্থন দেখিয়েছেন। ২০০০ সালে তিনি সংস্কার পার্টির মাধ্যমে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার চেষ্টা করেন কিন্তু সফল হননি। ২০১৫ সালে তিনি রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা দেন। তার প্রচারণা মেক আমেরিকা গ্রেট এগেইন মাগা স্লোগানের উপর ভিত্তি করেছিল। তিনি অভিবাসন, বাণিজ্য ও প্রতিষ্ঠান বিরোধী বার্তার উপর জোর দিয়ে শ্রমিক শ্রেণী ও রক্ষণশীল ভোটারদের আকর্ষণ করেন। তিনি হিলারি ক্লিন্টনকে পরাজিত করে ২০১৬ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন, যদিও তিনি জনপ্রিয় ভোটে পিছিয়ে ছিলেন। ২০২০ সালে জো বাইডেনের কাছে পরাজয়ের পর তিনি ২০২৪ সালে নির্বাচনে দাঁড়ান এবং কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয়বার রাষ্ট্রপতি হন। ট্রাম্পের রাজনীতি প্রথাগত রক্ষণশীলতা বা উদারনীতির কোনো নির্দিষ্ট আদর্শের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি প্রায়ই জনতাবাদী এবং প্রতিষ্ঠান বিরোধী হিসেবে বর্ণিত হয়। তার দর্শনের মূল উপাদানগুলো হলো আমেরিকা ফার্স্ট, অর্থনৈতিক জাতীয়তাবাদ, প্রতিষ্ঠান এর প্রতি সন্দেহ, সামাজিক রক্ষণশীলতা এবং সরাসরি যোগাযোগ। ট্রাম্প প্রথম মেয়াদে তার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা, বিতর্ক, সাফল্য উভয় নিয়ে আসে। ২০১৭ সালে তিনি ট্যাক্স কাট অ্যান্ড জবস অ্যাক্ট কর্পোরেট ও ব্যক্তিগত আয়কর হ্রাস করেন। এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ায় বলে দাবি করা হয়, তবে সমালোচকরা বলেন এটি ধনীদের বেশি সুযোগ সুবিধা দিয়েছে এবং ঘাটতি বাড়িয়েছে। বাণিজ্য নীতিতে তিনি চীন, কানাডা, মেক্সিকোর উপর শুল্ক আরোপ করেন। তিনি নাফটা প্রতিস্থাপন করে ইউএসএমসিএ চুক্তি স্বাক্ষর করেন। তার ট্রেড ওয়ার চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমায়, তবে কৃষক ও ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন। পরিবেশ ও শ্রম সংক্রান্ত নিয়মাবলী শিথিল করেন, যা ব্যবসার জন্য সহায়ক ছিল, কিন্তু পরিবেশবাদীদের সমালোচনার মুখে পড়ে। ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের প্রতিশ্রুতি দেন এবং এটি আংশিক বাস্তবায়িত হয়, তবে পূর্ণাঙ্গ দেয়াল তৈরি হয়নি। মেক্সিকো এর খরচ বহন করেনি, যা তার প্রচারণার একটি বড় দাবি ছিল। ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসন রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন, যার ফলে সীমান্তে শিশুদের পিতামাতার থেকে বিচ্ছিন্ন করার ঘটনা ব্যাপক সমালোচিত হয়। তিনি ড্রেকা প্রোগ্রাম বাতিলের চেষ্টা করেন, কিন্তু আদালত এটি বহাল রাখে। এছাড়া তিনি কয়েকটি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেন, যা মুসলিম ব্যান হিসেবে সমালোচিত হয়। সুপ্রিম কোর্ট এটি বৈধ ঘোষণা করে। ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি ও ইরান পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন এবং ন্যাটোর মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর জন্য চাপ দেন। ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং আব্রাহাম অ্যাকর্ডের মাধ্যমে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করেন। ডোনাল্ড ট্রাম্প কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেন, যা উত্তেজনা কমায় কিন্তু পারমাণবিক নিরস্ত্রীকরণে বড় অগ্রগতি আনে না। এছাড়া তিনি চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন, বাণিজ্য শুল্ক আরোপ করেন এবং কোভিড-১৯ এর জন্য চীনকে দায়ী করেন। ডোনাল্ড ট্রাম্প তিনজন রক্ষণশীল বিচারপতি নীল গরসাচ, ব্রেট কাভানাফ এবং অ্যামি কোনি ব্যারেটকে নিয়োগ করেন, যা আমেরিকার বিচার ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে রক্ষণশীল দিকে নিয়ে যায়। ২০১৯ সালে ট্রাম্প অপারেশন ওয়ার্প স্পিডের মাধ্যমে ভ্যাকসিন উন্নয়ন ত্বরান্বিত করেন, তবে মহামারী ব্যবস্থাপনা নিয়ে তার মিশ্র বার্তা এবং মাস্ক বিরোধী অবদান সমালোচিত হয়।
তিনি ল অ্যান্ড অর্ডার নীতির পক্ষে ছিলেন এবং পুলিশ সংস্কারের বিরোধিতা করেন। 2020 সালের ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সময় তার অবস্থান বিতর্কিত হয়। 2019 সালে ট্রাম্পের বিরুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্টের উপর চাপ সৃষ্টি করে জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করানোর অভিযোগ ওঠে। তিনি ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিশংসিত হন, কিন্তু সিনেট তাকে খালাস দেয়। 6 জানুয়ারি 2021 সালে ক্যাপিটাল হিলে হামলার পর তাকে বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগে অভিশংসিত করা হয়। সিনেট আবারও তাকে খালাস দেয়। তিনি একমাত্র মার্কিন রাষ্ট্রপতি যিনি দুইবার অভিশংসিত হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প 2020 সালে নির্বাচনের ফলাফল মেনে নেননি এবং নির্বাচন চুরির দাবি করেন। এই দাবি ব্যাপকভাবে প্রত্যাখ্যাত হয় এবং তার সমর্থকদের ক্যাপিটাল হামলার জন্য তিনি সমালোচিত হন। 2025 সালে দ্বিতীয়বার রাষ্ট্রপতি হওয়ার পর ট্রাম্পের নীতি ও এজেন্ডা নিয়ে আলোচনা চলছে। তার সম্ভাব্য ফোকাস হলো অর্থনীতি, অভিবাসন, পররাষ্ট্রনীতি, প্রতিষ্ঠান সংস্কার। ডোনাল্ড ট্রাম্প জানুয়ারি 2025 থেকে তার দ্বিতীয় মেয়াদ শুরু করেন এবং তার নীতি এখনও বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে। ট্রাম্প এক্স প্ল্যাটফর্মে সক্রিয় এবং সরাসরি বার্তার মাধ্যমে সমর্থকদের সঙ্গে যুক্ত থাকেন। তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মও রক্ষণশীল বক্তব্য ছড়াতে ব্যবহৃত হয়। ডোনাল্ড ট্রাম্প তার বড় বড় র্যালির মাধ্যমে সমর্থকদের উদ্দীপ্ত করেন। তার বক্তৃতা সরাসরি প্রায়ই বিভাজনমূলক, কিন্তু সমর্থকদের কাছে আকর্ষণীয়। ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টিতে তার মাগা আন্দোলনের মাধ্যমে দলের মধ্যে প্রভাবশালী হয়ে উঠেছেন এবং অনেক রিপাবলিকান নেতা তার সমর্থনের উপর নির্ভর করেন। ডোনাল্ড ট্রাম্প তার রাজনীতির মাধ্যমে আমেরিকার গভীর বিভাজন সৃষ্টি করেছেন। সমর্থকরা তাকে সাধারণ মানুষের পক্ষে লড়াই করার নেতা হিসেবে দেখেন, আর সমালোচকরা তার বক্তব্য নীতিকে গণতন্ত্রের জন্য হুমকি বলে মনে করেন। ট্রাম্পের সমর্থকরা তার অর্থনৈতিক নীতি, বিচারপতি নিয়োগ এবং প্রথাগত রাজনীতির বিরুদ্ধে অবস্থানের জন্য তাকে প্রশংসা করেন। তারা তাকে বিশ্বায়ন ও অভিজাত শ্রেণীর বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হিসেবে দেখেন। সমালোচকরা তার বিতর্কিত বক্তব্য জাতিগত ও ধর্মীয় বিভাজনকে উস্কে দেওয়া এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি হুমকির জন্য তাকে দায়ী করেন। ট্রাম্প পরিবেশ নীতি, কোভিড-19 ব্যবস্থাপনা এবং আইনি মামলাগুলোতে ব্যাপকভাবে সমালোচিত। ডোনাল্ড ট্রাম্প আমেরিকান রাজনীতিতে একটি নতুন ধারা সৃষ্টি করেন যা ট্রাম্পিজম নামে পরিচিত। এটি জনতাবাদ এবং প্রতিষ্ঠান বিরোধী মনোভাবের মিশ্রণ। ট্রাম্পের উত্থান রক্ষণশীল ভোটারদের মধ্যে শ্রমিক শ্রেণীর সমর্থন বাড়িয়েছে, যা ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটদের ভোট ব্যাংক ছিল। ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক বক্তৃতার ধরন বদলে দিয়েছেন, যেখানে সরাসরি আক্রমণাত্মক ও মেরুকরণমূলক ভাষা বেশি ব্যবহৃত হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তার নীতি কিছু সমস্যার সৃষ্টি করেছে, যা কিছু ক্ষেত্রে যুদ্ধ বা সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে। তবে তার সমর্থকরা এই নীতিগুলোকে আমেরিকার স্বার্থে ইতিবাচক বলে মনে করেন। ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্যের উপর 125% পর্যন্ত শুল্ক বসিয়েছেন। চীনও পাল্টা শুল্ক দিয়েছে। এতে বিশ্বব্যাপী পণ্যের দাম বাড়ছে, বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এবং অর্থনৈতিক মন্দার আশঙ্কা তৈরি হচ্ছে। বাংলাদেশের মতো দেশগুলো গার্মেন্ট রপ্তানি আমেরিকার বাজারে ঝুঁকিতে পড়েছে। শুল্কের কারণে রপ্তানি কমে গেলে লাখো মানুষের চাকরি যেতে পারে, অর্থনীতিতে চাপ পড়তে পারে। জাতিসংঘ বলেছে, ট্রাম্পের শুল্ক নীতি দরিদ্র দেশগুলোর জন্য খাদ্য সংকট ও অর্থনৈতিক অস্থিরতা বাড়াতে পারে। এই শুল্ক যুদ্ধ সরাসরি যুদ্ধের দিকে না নিলেও চীন আমেরিকার মধ্যে তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়াতে পারে। ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সামরিক সাহায্য কমিয়ে রাশিয়ার সঙ্গে আলোচনার পক্ষে। এতে ইউক্রেন দুর্বল হতে পারে। তার ইউরোপের মিত্ররা উদ্বিগ্ন, তবে তিনি যুদ্ধবিরতির কথা বলেছেন। ট্রাম্প ইসরায়েলের পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন। গাজায় চুক্তির কথা বললেও তার নীতি ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভ বাড়াতে পারে, যা মধ্যপ্রাচ্যে অশান্তি ডেকে আনতে পারে। ট্রাম্প চীনের বিরুদ্ধে কঠোর কথা বলেছেন
এবং তাইওয়ানকে সমর্থন দিচ্ছেন। এতে তাইওয়ান প্রণালীতে সামরিক উত্তেজনা বাড়াচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আমেরিকান সেনাদের যুদ্ধে পাঠাবেন না এবং ইউক্রেন বা গাজার যুদ্ধ বন্ধ করতে চান, কিন্তু তার হঠকারী সিদ্ধান্ত যেমন ইরানের সঙ্গে চুক্তি ভাঙা এই অঞ্চলগুলোতে উত্তেজনা বাড়াতে পারে। ডোনাল্ড ট্রাম্প জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নিয়েছেন। এটি বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টাকে দুর্বল করেছে। তিনি তেল ও গ্যাস উৎপাদন বাড়াচ্ছেন, যা পরিবেশ দূষণ বাড়াচ্ছে। এতে দুর্যোগের ঝুঁকি বাড়ছে। জলবায়ু সংকট সরাসরি যুদ্ধ না ডাকলেও পানি বা জমির জন্য সংঘাত বাড়াতে পারে। ট্রাম্পের নীতি এই সমস্যাকে আরও খারাপ করতে পারে। ট্রাম্প অবৈধ অভিবাসীদের ব্যাপকভাবে বিতাড়নের পরিকল্পনা করছেন। এটি মানবাধিকার নিয়ে বিতর্ক তৈরি করেছে এবং লাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারে। তিনি সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করেছেন, যা মেক্সিকোর সাথে উত্তেজনা বাড়াচ্ছে। এটি সরাসরি যুদ্ধের দিকে না নিলেও কূটনৈতিক দ্বন্দ্ব বাড়াতে পারে, যা পরোক্ষভাবে অঞ্চলগত অস্থিরতায় ভূমিকা রাখতে পারে। ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত বক্তব্য বিশ্বব্যাপী বিভাজন তৈরি করেছে। এটি আমেরিকার মিত্রদের সঙ্গে সম্পর্কে ফাটল ধরাতে পারে। তিনি ন্যাটো মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে চাপ দিচ্ছেন, যা ইউরোপের সঙ্গে দূরত্ব তৈরি করতে পারে। এটি সরাসরি যুদ্ধ না ডাকলেও মিত্রদের সঙ্গে দুর্বল সম্পর্ক আমেরিকার বৈশ্বিক প্রভাব কমাতে পারে, যা রাশিয়া বা চীনের মতো দেশকে সুযোগ দিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের নীতি ও পদক্ষেপগুলো মুসলিম বিশ্ব এবং ফিলিস্তিনিদের জন্য বিতর্কিত সমস্যার কারণ হিসেবে বিবেচিত হয়েছে। 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি বেশ কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিলেন, যা মুসলিম ব্যান নামে পরিচিত। এটি মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমালোচনার জন্ম দেয় এবং ধর্মীয় বৈষম্যের অভিযোগ তোলে। দ্বিতীয় মেয়াদে এই নিষেধাজ্ঞা পূর্ববহাল বা আরও কঠোর করার আশঙ্কা রয়েছে, যা মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ককে আরও জটিল করতে পারে। ট্রাম্প তার প্রথম মেয়াদে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন এবং মার্কিন দূতাবাস সেখানে স্থানান্তর করেছিলেন। এটি ফিলিস্তিনিদের দাবিকে উপেক্ষা করে এবং মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করে, কারণ জেরুজালেম ফিলিস্তিনিদের জন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাজনৈতিক বিষয়। ট্রাম্পের উদ্যোগে বেশ কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, যেখানে ফিলিস্তিনিদের স্বাধীনতার বিষয়টি প্রায় উপেক্ষিত হয়েছে। এটি ফিলিস্তিনিদের মধ্যে হতাশা বাড়িয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন বলে খবর পাওয়া গেছে, যা আরব ও মুসলিম দেশগুলো প্রত্যাখ্যান করেছে। এই প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার ও তাদের ভূমিতে থাকার দাবিকে হুমকির মুখে ফেলেছে। ডোনাল্ড ট্রাম্পের নীতি ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থনের উপর ভিত্তি করে তিনি ইসরায়েলকে সামরিক ও কূটনৈতিক সহায়তা প্রদান করছেন, যা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি পদক্ষেপকে উৎসাহিত করেছে বলে মনে করা হয়। এটি মুসলিম বিশ্বে ট্রাম্পের বিরুদ্ধে অসন্তোষ বাড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন এবং ইরানের সাথে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেছেন। এটি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে, যা মুসলিম দেশগুলোর মধ্যে অস্থিরতা সৃষ্টি করতে পারে। এখন দেখার বিষয় ডোনাল্ড ট্রাম্পের এই নীতিগত পরিবর্তন বর্তমান বিশ্বের পরিস্থিতিকে কোথায় নিয়ে যায়।